আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে প্রত্যেকটা ফাইলাম পড়াচ্ছি, তো লোয়ার ফাইলাম থেকে হায়ার ফাইলামের ক্লাসে আলোচনা করা হচ্ছে। তো সেখানে দেখবে যে বইয়ে জাস্ট পয়েন্টগুলো ফ্যাক্ট এমনি দেওয়া আছে যে এটা এটা অবস্থিত, এটা এটা নেই, ওগুলো কিন্তু ইলাবোরেট করা নেই বা ডিসক্রাইব করা নেই। তো আমি যে ভিডিওতে ওগুলোকে বর্ণনা করছি বা বোঝাচ্ছি, যে যেগুলো মানে বোঝার মতো নয় বা তোমাদের বোঝা, তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে না, সেগুলো বুঝিয়ে দিচ্ছি। তো ওগুলো বইয়ের দাগ নেবে না, ঠিক আছে? সেগুলো ক্লাসের ভিডিওটা ভালো করে শুনবে, পারলে যেগুলো এক্সট্রা পয়েন্ট বলবো যেগুলো বইয়ে নেই সেগুলো নোট করবে, কিন্তু বইয়ে দাগ দিয়ে রেখে দেবে না। ভিডিওটা সেজন্যই করা। আর যদি বই থেকে পড়ে সব হয়ে যেত তাহলে ক্লাসগুলো করানোর কি দরকার ছিল আমাদের? দেখো, আগের দিন পড়েছি, ফার্স্ট পড়েছি প্রোটোজোয়া, তারপরে পড়েছি প্রোটোজোয়া, তারপরে পরিফেরা, তারপরে টিনোফোরা। আচ্ছা, প্রোটোজোয়া মনে বলেছিলাম আদ্য প্রাণী। এই সিকোয়েন্সটা বারবার মনে রাখবে, একই জিনিস বারবার পড়বে তো লাইট হবে। এই চ্যাপ্টার এমনই চ্যাপ্টার যে যতবার বেশি পড়বে, মানে এমন নয় যে পড়িয়ে দিলাম তো ওখানেই বইটা বন্ধ হয়ে গেল, দিয়ে আবার যখন পরীক্ষার সময় খুলবে তাহলে কিন্তু মনে রাখাটা কঠিন। কারণ অনেক স্পেশাল ক্যারেক্টার আছে, প্রত্যেকের ক্যারেক্টার আলাদা। আর এই স্পেশাল ক্যারেক্টারগুলো থেকেই 5-6 নাম্বার এমসিকিউ কোশ্চেন আসবে, আর একটা 3 নাম্বারে বড় কোশ্চেন আসবে। তো প্রোটোজোয়া মানে একদমই আদ্য প্রাণী, যার এককোষী দেহ, যেখানে কোনো কলাতন্ত্র গঠিত হয়নি। তারপর আমরা দেখলাম প্রোটোজোয়ার পর পরিফেরা, যেখানে দেখলাম যে পরিফেরা হচ্ছে ছিদ্রাল প্রাণী, মানে যার অস্ট্রিয়া অস্কিউলাম, ছোট এবং বড় ছিদ্র বর্তমান, সেটাও সেল দ্বারা গঠিত। তারপরে আমরা দেখলাম প্রোটোজোয়া পরিফেরা। কালকে আমরা পড়েছি নিডারিয়া। নিডারিয়া দেখেছিলাম ফার্স্ট ফাইলাম, যেখানে প্রথম কলাতন্ত্র দেখা গেছিল, অর্থাৎ যার মধ্যে নার্ভাস টিস্যু প্রথম লক্ষ্য করা যায় কোন ফাইলামের মধ্যে? নিডারিয়ার মধ্যে। এবং তাদের কিছু স্পেশাল ক্যারেক্টার বলেছিলাম যেগুলো মনে রাখবে, লার্ভাল স্টেজ, তাদের জীবনচক্রের দশাগুলো, পলিপ মেডুসা দশা কাদের মধ্যে দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। আর তারপরে পড়েছিলাম টিনোফোরা। তো টিনোফোরা একটা ছোট্ট ফাইলাম, এখানে তেমন কিছু স্পেশাল ক্যারেক্টার নেই, এখানে 2 থেকে 3টে ক্যারেক্টার মনে রাখবে তাহলেই হবে। তো টিনোফোরার ক্ষেত্রে দেখো, আমরা যত উপর দিকে উঠছি, অর্থাৎ প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, আমি প্রত্যেকদিন ক্লাসে পড়ানোর সময় পিছনের কথাগুলো বলবো, কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো টিনোফোরার ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য পেয়েছিলাম আগের দিন? যে এদের ক্ষেত্রে স্পেশাল যে ক্যারেক্টার সেটা হচ্ছে তোমার চিরুনির মতো 8টা সিলিয়াগুলো। এদের দেখো, নিডারিয়ার ফ্লাজেলা বর্তমান, এদের সিলিয়াগুলো যুক্ত হয়ে 8টি চিরুনির মতো কি দেখা গঠন করেছিল? কোমপ্লেট। এই যে কোমপ্লেট কথাটা, এই কোমপ্লেটটা কিন্তু মনে রেখো, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। যে তাহলে কোমপ্লেট কোন ফাইলামের মধ্যে দেখা যায়? প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া না টিনোফোরা? কি বলবে? টিনোফোরা ফাইলামের মধ্যে কোমপ্লেট দেখা যায়। ওকে, এই যে এটা হচ্ছে তোমার বেরো বলে একটা প্রাণী। সেই প্রাণীর এই যে দেখতে পাচ্ছ দেহের সিলিয়াগুলো, মানে দেহের সিলিয়া বর্তমান, সেই সিলিয়াগুলো এখন দেখানো হয়নি, দেখানো হয়েছে সিলিয়াগুলো একত্রিত হয়ে এই লম্বা লম্বা দেখো চিরুনির মতো যে প্লেট গঠন করেছে, তাকে বলা হচ্ছে, এগুলো হচ্ছে কমপ্লেট। ঠিক আছে? আচ্ছা, আর স্পেশাল ক্যারেক্টার কি এদের? যেমন ধরো আমরা বলেছিলাম যে কোয়ানোসাইট কোষ, তারপর তোমার বলেছিলাম যে পিনাকোসাইট কোষ। তো এই ক্ষেত্রে হচ্ছে কি সেল দেখা যায়? যার নাম হচ্ছে ল্যাশো কোষ। মনে রেখো, ঠিক আছে? এদের যে কোর্সিকা, সেই কোর্সিকাতে বলেছিলাম এদের কোর্সিকা পাওয়া যায় 2টো, তাই না? এই যে প্লিউরোবঙ্কি একটা প্রাণী, যার বিপরীত দিকে 2টো কোর্সিকা অবস্থিত। এই 2 কোর্সিকাতে এক ধরনের কোষ থাকে। এই কোর্সিকাতে যে কোষ থাকে জানা হচ্ছে কলোব্লাস্ট বা ল্যাসো কোষ, মাইন্ডেড। তাহলে এদের কোর্সিকায়, সবার কিন্তু কোর্সিকা থাকে না, যাদের থাকে তাদের, এদের কোর্সিকায় কি থাকে? কলোব্লাস্ট বা ল্যাসো কোষ বা ল্যাসো কোষ বর্তমান। মনে থাকবে, এটা কিন্তু স্পেশাল ক্যারেক্টার। তাহলে কলোব্লাস্ট বা ল্যাসো কোষ কাদের দেখা যায়? কি বলবে? যে টিনোফোরা পর্বের প্রাণীদের লক্ষ্য করা যায়, যেটা সিলিয়া কোর্সিকার সঙ্গে কোর্সিকার মধ্যে পাওয়া যায়। তাহলে এই আর আর তেমন কিন্তু কিছু এর স্পেশাল ক্যারেক্টার নেই। কমপ্লিট মনে রেখো আর কলোব্লাস্ট মনে রাখো, ঠিক আছে? তেমন কোনো স্পেশাল ক্যারেক্টার নেই। তাও জেনারেল ক্যারেক্টারগুলো বলে দিচ্ছি, যে এদের দেহের পরিপাক হচ্ছে অন্তঃকোষীয় এবং মানে বহিঃকোষীয় পরিপাক লক্ষ্য করা যায়, ঠিক আছে? এদের আংশিক অন্তঃকোষীয়, আংশিক বহিঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়। আচ্ছা, এদের দেহে জ্ঞানেন্দ্র রূপে আগের দিন বলেছি স্ট্যাটোসিস্ট। তো সেই স্ট্যাটোসিস্ট এদের জ্ঞানেন্দ্র রূপে পরিচিত, এটা তোমরা বই থেকে পড়ে নেবে। ওকে, এদের অযৌন জনন অনুপস্থিত। এরা যৌন জননের মাধ্যমে তারা লার্ভা, মানে যৌন জনন সম্পন্ন করে, এবং তারা সাইডিপিড লার্ভা গঠিত হয়। তাহলে এখানে আরেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, সাইডিপিড লার্ভা কাদের দেখা যায়? সাইডিপিড লার্ভা
দেখা যায়। তাহলে এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, সাইডেপিড লার্ভা কাল দেখা যায়। ওকে, এক্সাম্পল গুলো কি, এখানে আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। হার্বিফোরা, বেরো, প্লিউরো ব্রাঙ্কিয়া। ওকে, হার্মিফোরা, বেরো, প্লিউরো ব্রাঙ্কিয়া। তাহলে এই জিনোফোরা ফাইলাম ছোট্ট একটা ফাইলাম, যেখানে তেমন কিছু মনে রাখার দরকার নেই। শুধু মনে রাখবে যে এখানে কি দেখা যায়, চিরুনির মতো 8টা প্লেট বা কম্প্লেট করা যায়। আর এদের কোষ হচ্ছে কি কোষ, কলোব্লাস্ট বা ল্যাশোকোষ, কোর্সিকা 2 দিকে অবস্থিত, আর সাইডেপিডে লার্ভা বর্তমান। দেখো নেক্সট আমরা যে ফাইলাম পড়বো সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে নিট থেকেও অনেক কোশ্চেন আসতে পারে, কিংবা তোমাদের হয়তো বলে দিল যে বোর্ডের ফাইনাল এক্সামে যে প্লাটিহেলমিনথিসের সাধারণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, 3 নম্বরে লেখো। তাহলে প্লাটিহেলমিনথিসটা দেখো আরেকটু ডেভেলপ। লোয়ার অর্গানিজম প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরার পর হচ্ছে প্লাটিহেলমিনথিস। মানে নিশ্চয়ই আমরা যখন এই সিকোয়েন্সটা পড়ছি, মানে পরপর ফাইলামগুলো রাখা হয়েছে এই কারণেই, কারণ আমি প্রথমে প্লাটিহেলমিনথিস পরে প্রোটোজোয়া বলতে পারি না, কারণ তাদের শারীরিক গঠন, ভ্রূণতাত্ত্বিক গঠন, তাদের অঙ্গ সংস্থান গঠন, এর উপর ভিত্তি করে ডেভেলপমেন্ট কতটা হয়েছে বা কোন ফাইলামে কি কি নতুন ক্যারেক্টার দেখা গেছে, কি কি উন্নত মানের বৈশিষ্ট্য দেখা গেছে, তার উপর ভিত্তি করে পরপর সাজানো হয়েছে। তাহলে আমরা নিশ্চয়ই সেই প্রোটোজোয়া আর যদি প্লাটিহেলমিনথিস কম্পেয়ার করি তাহলে দেখবো অনেক ডিফারেন্স, কারণ প্রোটোজোয়ার মধ্যে জাস্ট একটা সিম্পল একটা স্ট্রাকচার, যেখানে কোনো টিস্যু লেভেলের কোনো অর্গানই ছিল না, বাট এখানে হচ্ছে কি আমরা সব দেখতে পাবো, অর্থাৎ একটু উন্নত মানের ক্যারেক্টার। তো প্লাটিহেলমিনথিস যেটাকে বলা হয় ফ্ল্যাট, এটা একটা গ্রিক শব্দ, এটা একটা গ্রিক শব্দ। ফ্ল্যাট মানে হচ্ছে চ্যাপ্টা, আর প্ল্যাটি মানে ফ্ল্যাট, আর হেলমেনথিস মানে হচ্ছে তোমার ওয়ার্ম, ক্রিমি। তাহলে এটা হচ্ছে কি, প্লাটিহেলমিনথিসকে বলা হচ্ছে চ্যাপ্টা ক্রিমি বলা হয়। ঠিক আছে, এবারে দেখো প্লাটিহেলমিনথিস চ্যাপ্টা ক্রিমি, আমি জাস্ট এমনি ধরলাম, যে ধরে নাও এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, অনেকগুলো ভাগ আছে। দেখো বডিটা চ্যাপ্টা না, তো এটা দেখলাম ডরসাল সাইড, আর পিছন দিকটা ব্যাক স্পেসটা সেটা হচ্ছে ভেন্ট্রাল পোর্শন। এরপর দেখো এদেরকে বলা হয় ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড অ্যানিমেল। মানে প্লাটিহেলমিনথিসে প্লাটি মানে বললাম ফ্ল্যাট, আর ওয়ার্ম হেলমিনথিস মানে ওয়ার্ম, অর্থাৎ চ্যাপ্টা ক্রিমি। চ্যাপ্টা মানে কি, বডিটা উপর নিচে ফ্ল্যাট, মানে একটা পাতাকে তুমি যদি নাও, গাছের পাতা লিফকে, তাহলে কি দেখবো উপর পোর্শন আর নিচের পোর্শন কি ফ্ল্যাট না, চ্যাপ্টা না। তো তাই বলছে যে এই চ্যাপ্টা কৃমি যারা, তাদের ডরসাল সাইড আর ভেন্ট্রাল সাইডকে যদি চাপ দেওয়া হয় তাহলে দেখা যাবে দুটো হচ্ছে কি না পুরো ফ্ল্যাট টাইপসের একটা স্ট্রাকচার। এরপরে ডরসাল সাইড ভেন্ট্রাল সাইড কোনটাকে বলবো, দেখো আমি যদি হিউম্যানস আমাদের কথা বলি, তাহলে আমাদের যে অংশটা মাটির দিকে, ভূমির দিকে, ভূমির সংস্পর্শে, ভূমির সেইটা হচ্ছে ডরসাল পোর্শন, আর আমাদের বিপরীত দিকটা পিছন দিকটা হচ্ছে ভেন্ট্রাল। তাহলে এই ডরসাল আর ভেন্ট্রালকে যদি চাপ দেওয়া হয় তাহলে সেটা একটা কি হচ্ছে ফ্ল্যাট আকার ধারণ করবে না, সেজন্য বলা। তাহলে মনে রাখবে যে প্লাটিহেলমিনথিসকে বলা হচ্ছে ফ্ল্যাট ওয়ার্ম, কারণ এদের দেহটা ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড। ওকে, তাহলে আমরা ফার্স্ট এর বৈশিষ্ট্য কি পড়বো। দেখো এখানে স্পেশাল ক্যারেক্টার অনেকগুলো আছে, যেগুলো স্পেশাল ক্যারেক্টার বলবো সেগুলো নোট ডাউন করবে। সব থেকে বড় কথা, প্রত্যেকটা ফাইলামের পারলে খাতাতে স্পেশাল মানে মেন যেগুলো আমি স্টার মার্কস দিই, শুধুমাত্র সেইগুলো যদি খাতায় কেউ নোট ডাউন করে রাখতে পারো, স্পেশাল ক্যারেক্টারগুলো। যেমন টিনোফোরার ক্ষেত্রে দুটি মাত্র স্পেশাল ক্যারেক্টার বলেছি, একটা বললাম কলোব্লাস্ট বা ল্যাশোকোস, আর একটা বললাম কমপ্লিট। তো এইরকম স্পেশাল ক্যারেক্টারগুলো যদি আলাদা করে লিখে রাখতে পারো তাহলে এক্সামের সময় কিন্তু এমসিকিউ কোশ্চেন অ্যাটেন্ড করা অতি সহজ। শুধুমাত্র অনলি জেনারেল ক্যারেক্টার লেখার দরকার নেই, যদি তোমরা স্পেশাল করে শুধু আলাদা করে মেন পয়েন্টগুলো লিখে রাখতে পারো তাহলেই হবে। আর পরীক্ষার সময় জেনারেল লিখবে। দেখো বৈশিষ্ট্য, তাহলে এই প্লাটিহেলমিনথিসের ফার্স্ট বৈশিষ্ট্য প্রথম হচ্ছে হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট। ফার্স্ট হচ্ছে হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট, কোথায় বাস করে, কি ধরনের এদের বাসস্থান। দেখো হ্যাবিট আর হ্যাবিটেটের মধ্যে প্রথম বলি, এরা হচ্ছে বেশিরভাগ এই প্লাটিহেলমিনথিসের মধ্যে বেশিরভাগ হচ্ছে এরা এন্ডোপ্যারাসাইট। ওকে,
এরা হচ্ছে এন্ডোপ্যারাসাইট মানে অন্তঃপরজীবী। ঠিক আছে, তাহলে প্লাটিহেলমিনথিস চ্যাপ্টা কৃমি, কৃমি মানে আমরা জানি কি দেহের ভিতরে থাকে, সেটা হোস্টের দেহে বসবাস করে, সেখান থেকে তারা খাদ্য সংগ্রহ করে, সেটা মানুষ হতে পারে, অন্যান্য অ্যানিমেলসের হতে পারে, বাট ম্যাক্সিমাম এরা কোথায় বাস করে, এন্ডোপ্যারাসাইটিক বা অন্তঃপরজীবী হোস্টের দেহের ভিতরে বসবাস করে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে একটা কোশ্চেন আসবে, নিটের কোশ্চেন, যে প্রথম কোন ফাইলাম, প্রথম কোন ফাইলামের মধ্যে প্যারাসাইটিজম দেখা যায়? প্যারাসিটিজম দেখা যায়। তাহলে দেখো এতদিন আমরা প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা পড়েছি, সেখানে কিন্তু এই টার্ম আমরা ইউজ করিনি বা এরা বসবাসও করেনি। তাহলে প্রথম প্যারাসিটিজম কোন ফাইলের মধ্যে দেখা যায়? অপশন দেবে প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া না টিনোফোরা না প্লাটিহেলমিনথিস, চারটে অপশন দেবে, অ্যান্সার কি লিখবে? প্লাটিহেলমিনথিস। তাহলে বেশিরভাগ অন্তঃপরজীবী, বেশিরভাগ কথাটা ইউজ করেছি, সবাই নয় কিন্তু। আর কিছু হচ্ছে ফ্রি লিভিং, কিছু প্রাণী হচ্ছে ফ্রি লিভিং মানে তারা ভিতরে বসবাস করে না। যেমন ফ্রি লিভিং হচ্ছে কারা? প্ল্যানেরিয়া। ফ্রি লিভিং অ্যানিমেল প্ল্যানেরিয়া। লিখে নেবে, ফ্রি লিভিং হচ্ছে প্ল্যানেরিয়া। ঠিক আছে, এবার এন্ডোপ্যারাসাইটিক অন্তঃপরজীবী আমাদের দেহে, যেমন ধরো একটোপরজীবী আমাদের দেহে কি? উকুন। আর অন্তঃপরজীবী আমাদের দেহে কৃমি, সবাই জানো সেটা অবশ্যই। এবারে দেখো এই তাহলে বললাম ফ্রি লিভিং হচ্ছে প্ল্যানেরিয়া, আর এন্ডোপ্যারাসাইট হচ্ছে কি? টিনিয়া সোলিয়াম। তোমরা এই নামটা আশা করি অনেকবার শুনেছো, এটা কমন একটা নাম, তাই না? টিনিয়া সোলিয়াম। নামটা মনে রাখবে। আর এন্ডোপ্যারাসাইটের নাম হচ্ছে টিনিয়া সোলিয়াম। ওকে, আর একটা আছে সিপ লিভার, মানে সিপে যারা, সিপেদের লিভারে থাকে ফ্লুক। তাহলে দেখো এদের বেশিরভাগটা এন্ডোপ্যারাসাইটের নাম কি? টিনিয়া সোলিয়াম। আর একটা সিপ লিভার ফ্লুক, অর্থাৎ সিপেদের লিভারে অবস্থান করে ফ্লুক কি? ফ্যাসিওলা হেপাটিকা। হেপাটিকা মানে লিভারের সঙ্গে কানেক্টেড। তাহলে ফ্যাসিওলা হেপাটিকা কোথায় থাকে? সিপদের দেখা যায়। আর একটা টিনিয়া সোলিয়াম এন্ডোপ্যারাসাইটিক, যারা হচ্ছে তোমার কি শরীরের ভিতরে থাকে। আর কিছু ফ্রি লিভিং বললাম যেমন প্ল্যানেরিয়া। এই হচ্ছে তাদের হ্যাবিটেট, তারা বসবাস করে। এরপর আমরা দেখবো বডি ফর্ম। নেক্সট পয়েন্ট হচ্ছে বডি ফর্ম। অর্থাৎ দেহের গঠন। বডি ফর্ম ফার্স্ট এর বৈশিষ্ট্য কি হবে না? দেহের গঠন একটু আগেই বললাম যে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড। তাহলে ফার্স্ট পয়েন্ট মনে রাখবে যে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড মানে উপর নিচে চ্যাপ্টা যেটাকে বলা হয় তাকে বলা হচ্ছে ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড এদের বডি। ওকে, এছাড়াও এরা দেখতে হয় লিফ লাইক। এরা দেখতে কেমন হয়? এরা দেখতে হয় লিফ লাইক মানে পাতার মতো, লিফ লাইক অর রিবন লাইক, মানে রিবন যেমন হয় গোটালে, সেরকম ফিতে যেমন গোটালে হয় সেরকম দেখতে হয়, এবং রিবন লাইক। এই পয়েন্টগুলো জাস্ট মনে রেখো, দেখতে হয় লিফ লাইক বা রিবন মতো, এবং ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডেড। আর এদের ট্রু সেগমেন্টেশন দেখা যায় না, এদের ক্ষেত্রে ট্রু সেগমেন্টেশন থাকে না। মানে সেগমেন্টেশন মানে খণ্ডি ভবন, তো অ্যাকচুয়াল সত্যিকারই যে খণ্ডি ভবন মানে গোটা বডিটা ইকুয়াল ভাবে সেম খণ্ডক দ্বারা গঠিত, সেটা থাকে না। খণ্ডি ভবন আছে কিন্তু সেরকম ট্রু খণ্ডি ভবন সেবা সেগমেন্টেশন দেখা যায় না। ওকে, আচ্ছা এদের আর একটা জিনিস, এদের বহিত্বক কিউটিকল, এদের যে বাইরের ত্বক সেই বহিত্বক হচ্ছে কিউটিকল দ্বারা আবৃত থাকে। ঠিক আছে, কিউটিকল দ্বারা আবৃত থাকে।
তাহলে এই পয়েন্ট কটা মনে রাখো এর মধ্যে। আচ্ছা আরেকটা জিনিস, এদের কিন্তু দেখো একটু পরে দেখাবো যে প্ল্যানেরিয়ার আমি ডায়াগ্রামটা তোমাদেরকে দেবো, দেখবে যে এই প্রথম ফাইলাম যার মধ্যে কিন্তু হেড রিজন এবং টেল রিজনকে দেখলেই চেনা যায়। এর আগে আমরা প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা পড়েছি যাদের কিন্তু মাউথ পার্ট আছে, বাট আমরা তাদের পার্টিকুলারভাবে হেড অঞ্চল আমরা দেখতে পাইনি, বাট তাদের টেল পোর্শনে আমরা মানে দেখে ঠিক বোঝা যাবে না যে কোনটা হেড বা টেল, কিন্তু ফার্স্ট এই ফাইলাম যার মধ্যে প্রথম লক্ষ্য করা যাবে কি কোনটা হেড এবং কোনটা টেল পুরো দেখেই বোঝা যায়, ঠিক আছে, প্রথম এই ফাইলামের মধ্যে। আচ্ছা এদের আর একটা জিনিস দেখা যায়, তাহলে বডি ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ডের উপর যে চ্যাপটা লিফ লাইক বা রিবন লাইক, রিবন মানে ফিতার মতো, ট্রু সেগমেন্টেশন থাকে না, মানে অ্যাকচুয়াল সেগমেন্টেশন বা খন্ডিভবন থাকে না, দেহ ত্বক কিউটিকল দ্বারা আবৃত থাকে। দেখো এই ওয়ার্ডটা মনে রাখবে, সেফালাইজেশন দেখা যায়, তার মানে এদের হেড ফরমেশন বা হেড গঠিত হয়েছে। সেফালিক রিজন মানে হেড অঞ্চল, তাহলে এদের ফার্স্ট যাদের সেফালাইজেশন দেখা যায়, সেফালাইজেশন মানে হেড এদের ফরমেশন বা গঠিত হয়েছে। ওকে, তাহলে আমরা হ্যাবিটেট দেখলাম, বডি ফর্ম দেখলাম, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড যেখানে ট্রু সেগমেন্টেশন থাকে না, আর কি থাকে দেহটা বহিঃত্বকটা কি দ্বারা গঠিত, কিউটিকল দ্বারা গঠিত। আচ্ছা এরপর আমরা দেখবো বডি প্ল্যান। বডি প্ল্যান মানে দেহ তলের কেমন গঠন। দেখো বডি প্ল্যানের ক্ষেত্রে আমরা এর আগে কি দেখলাম, কারো ক্ষেত্রে আমরা দেখলাম যে তারা রেডিয়ালি সিমেট্রিক্যাল, আমরা প্রোটোজোয়ার ক্ষেত্রে দেখলাম যারা অ্যাসিমেট্রিক বডি, মানে তাদের দেহকে যে কোনো স্তরে বিভক্ত করলে বা রেডিয়াস বা সেন্ট্রাল বরাবর ভাগ করলে তার আমরা ইকুয়াল হাফ পাচ্ছি না, তাহলে প্রোটোজোয়ার ক্ষেত্রে অ্যাসিমেট্রিক্যাল। তারপর আমরা এসেছি পরিফেরা, নিডারিয়ার ক্ষেত্রে কি দেখলাম, তাদের বডিটা বাইরেডিয়াল সিমেট্রিক্যাল বা রেডিয়ালি সিমেট্রিক্যাল বা অরীয়ভাবে প্রতিসম। তার থেকেও উন্নত, এটা তার থেকেও এক ধাপ উপরে আছে, তাহলে নিশ্চয়ই এদের তাদের তুলনায় একটু উন্নত মানের ক্যারেক্টার দেখা যাবে। তো এদের ক্ষেত্রে কি দেখা যায়, বাইল্যাটারাল সিমেট্রি লক্ষ্য করা যায়। তাহলে বডি প্ল্যান হচ্ছে কি, দেখো বডি প্ল্যান মানে আগের মতোই নিডারিয়া যেমন ছিল, যেদের মাউথ প্রেজেন্ট বাট অ্যানাস অ্যাবসেন্ট, অর্থাৎ ব্লাইন্ড স্যাক লাইক বডি প্ল্যান। মানে এদের হচ্ছে কি দেহের মধ্যে মাউথ অবস্থিত কিন্তু অ্যানাস গঠিত হয়নি, তোমাদের বইতে যদি বা থাকে চেঞ্জ করবে পয়েন্টটা, আমি যেটা বলছি সেটা লিখবে। এদের মুখের মাধ্যমে কি করে, এরা খাবারটাকে গ্রহণ করে আবার মুখের মাধ্যমে এক্সিট করে অপাচিত খাদ্যবস্তুকে। ওকে, তোমাদের একটু পরে দেখাবো এদের রেচন অঙ্গ আছে, বাট সেটা কার্যকরী এখন অব্দিও হয়নি। ওকে, আচ্ছা এরপর আমরা নেক্সট দেখবো বডি সিমেট্রি। এইগুলো কিন্তু এখন অব্দি স্পেশাল ক্যারেক্টারের মধ্যে পড়লো না, এটা জেনারেল ক্যারেক্টার বলছি। ফিফথ হচ্ছে কি বডি সিমেট্রি। বডি সিমেট্রি, দেখো বডি সিমেট্রি যে বললাম, এর যেহেতু একটু উন্নত ফাইলাম, তাহলে এর ক্ষেত্রে কি ধরনের সিমেট্রি লক্ষ্য করা যায়, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বডি। এর ক্ষেত্রে বডি হচ্ছে বাইল্যাটারালি বাইল্যাটারালি সিমেট্রিক্যাল বডি। বাইল্যাটারাল সিমেট্রি কি বলেছিলাম, যে যেখানে দেহের যে কোনো একটা প্ল্যানকে, ধরো এটা হচ্ছে তোমার ফ্ল্যাট রড, তো দেখো আমি যদি এর দেহকে সেন্ট্রাল বরাবর যে কোনো একটা প্ল্যানে একটা তলে যদি ভাগ করি, তাহলে এর যে দুটো ইকুয়াল পোর্শন পাচ্ছি, যাকে বলা যায় বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, দ্বিপার্শ্বীয় প্রতিসম, যেটা মানুষ, ব্যাঙ ইত্যাদি ক্ষেত্রে দেখা যায়। যার দেহকে, আমাদের দেহটাকে যদি লম্বালম্বিভাবে ছেদ করা হয় একটাই প্ল্যানে একবার মাত্র বিভাগ করলে যার দুটি সমান অংশ পাওয়া যায়, তখন তাকে বলা হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল। তাহলে ফার্স্ট প্রথম এই ফাইলাম প্ল্যাটিহেলমিনথিস যার মধ্যে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল অবজার্ভ করা যায়। ওকে, কিন্তু এর আগে আমরা দেখেছি প্রোটোজোয়ার ক্ষেত্রে অ্যাসিমেট্রিক বডি। আচ্ছা নিডের ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে ফর নিটের জন্য, ফর নিট কোশ্চেন হতে পারে, আসবে একটা যে কি প্রথম কোন ফাইলাম, প্রথম কোন ফাইলামের ক্ষেত্রে
বাইল্যাটারাল বা দ্বিপার্শ্বীয়, বাংলায় বলতে পারে। বাইল্যাটারাল বাংলা মানেটা মনে রাখবে, দ্বিপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় প্রতিসম দেখা যায়। কাদের ক্ষেত্রে? আনসারটা কি হবে? প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে প্রথম ফাইলাম যাদের মধ্যে বাইল্যাটারাল সিমেট্রিক্যাল বা দ্বিপার্শ্বীয় প্রতিসম লক্ষ্য করা যায়। দেখো নেক্সট হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। ওকে, তো স্পেশাল লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে এর এতদিন আমরা পড়লাম যেগুলো হচ্ছে তোমার একটু অনুন্নত টাইপসের, মানে সেগুলো জাস্ট সেল দ্বারা গঠিত বা নিডারের ক্ষেত্রে দেখলাম সেখানে নার্ভাস টিস্যু প্রেজেন্ট আছে আর অন্য কিছু নেই। কিন্তু এখানে হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন হচ্ছে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান লেভেল অফ অর্গানাইজেশন, মানে এদের হচ্ছে তোমার কি কলা ও কলাতন্ত্র উপস্থিত বা কিছু অর্গানও লক্ষ্য করা যায় এদের মধ্যে। তাহলে এটা মনে রাখবে স্পেশাল ক্যারেক্টার যে ফার্স্ট অর্গান লেভেল অফ অর্গানাইজেশন বা প্রথম অঙ্গ সংস্থানগত দিক দিয়ে ফাইলাম কোনটা? প্লাটিহেলমিনথেস। স্পেশাল ক্যারেক্টার মনে রাখো। এরপরে দেখো এদের আর কি তৈরি হচ্ছে অর্গান লেভেল অফ অর্গানাইজেশনের মধ্যে? হুকস অ্যান্ড সাকার। তাদের চোষক নল থাকে, যে চোষক নলের সাহায্যে তারা কি করে না খাবারটাকে, মানে হোস্টের দেহে, এরা তো কারোর দেহে পরজীবী, মানে এরা তো কোনো হোস্টের শরীরে পশুকের শরীরে বাস করে, তাহলে তার দেহ থেকে তাদেরকে কিন্তু খাবারটাকে হজম করতে হচ্ছে না, সরাসরি তার দেহের হজম যে খাদ্য পাচিত খাদ্যটাকে তারা জাস্ট গ্রহণ করে। তাহলে এই চোষক নলের সাহায্যে তারা কি করে? সেই পাচিত খাদ্যের তরল অংশটা তারা শোষণ করে নিজেদের শরীরের মধ্যে প্রবেশ করায় বা এরা কি করে হোস্টের মধ্যে ধরে রাখতে সাহায্য করে। ঠিক আছে, হুকস অ্যান্ড সাকার প্রেজেন্ট লক্ষ্য করা যায় কাদের ক্ষেত্রে? না প্লাটিহেলমিনথেস। দেখো একটা ডায়াগ্রাম আছে, এটা মুছে দিচ্ছি, একটু দেখবে। যদি আমরা প্লাটিহেলমিনথেসকে দেখাই এমনি জাস্ট একটা নর্মাল স্ট্রাকচার, সেই ক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখতে পাবো। ছোট করে আঁকা হয় তাহলে কি হবে দেখো, হেলমিনথেসের স্ট্রাকচার মানে এরকম ধরনের গঠন। তো এই অঞ্চল দেখো, এটা হচ্ছে তোমার হেড অঞ্চল, একে বলা হচ্ছে এটা হেড পোর্শন। ঠিক আছে, রস্ট্রেলাম, রস্ট্রেলাম দেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে হেড। রস্ট্রেলাম প্রথম থাকে, এগুলো হচ্ছে সাইড রস্ট্রেলাম। দেখো সাইড রস্ট্রেলাম কি? এটা হচ্ছে একটা হেড অঞ্চলের সঙ্গে, মানে ফ্ল্যাট ওয়ার্ম চ্যাপ্টা কৃমির হেড অঞ্চলের সঙ্গে জড়িত একটা পেশি সমূহ অংশ, যার কাজ হচ্ছে কি না যখন মানে বা হোস্টের বা এরা তো অন্তঃপরজীবী, তাহলে এরা যখন কোনো পোষকের দেহে বসবাস করে সেই পোষকের বা হোস্টের অন্ত্রের সঙ্গে এই যে ফ্ল্যাট ওয়ার্ম এদেরকে আটকে রাখতে সাহায্য করে যে অংশটা তাকে বলছে রস্ট্রেলাম। তাহলে কি বললাম? রস্ট্রেলাম হচ্ছে কি না পোষকের কোষের মধ্যে বা হোস্টের দেহের সঙ্গে ফ্ল্যাট ওয়ার্মকে মানে অন্ত্রে হোস্টের অন্ত্রে ফ্ল্যাট ওয়ার্মকে সংযুক্ত রাখতে সাহায্য করে যে অংশটা, মানে যুক্ত রাখতে সাহায্য করে রস্ট্রেলাম। এছাড়াও যখন হোস্টের দেহ থেকে যে পাচিত খাদ্য সেটাকে এরা কি করে অন্ত্রে প্রবেশ করতে সাহায্য করে কে? রস্ট্রেলাম। ওকে, মনে রেখো। তাহলে রস্ট্রেলাম কাদের দেখা যায়? প্লাটিহেলমিনথেসে দেখা যায়। দেখো তাহলে এই হেড পোরশনটা কি হচ্ছে? অ্যাটাচমেন্ট উইথ দ্য হোস্ট বডি। দেখো আমরা জানি যে হেড পোর্শন মানে কি সেখানে মাউথ পার্ট থাকবে, সেখানে আদার্স অর্গান থাকবে, কিন্তু এদের ক্ষেত্রে হেড পোর্শন বললে মানে হেড বলতে কি বোঝাই আমরা? তার সংস্পর্শে থাকা অঙ্গগুলো কি বোঝাই? আমাদের মাথায় ইমাজিন মানে মাথায় আসে, বাট প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে হেড রিজন মানে হচ্ছে কি এটা এখানে মুখমণ্ডলের তেমন কোনো ভূমিকা নেই, কারণ খাদ্য এটাকে তো সেই খাদ্যটাকে পাচন করতে হচ্ছে না, এরা পোষকের দেহে অবস্থিত, তাই সেই সরল তরল পাচিত খাদ্যটাকে তাদের দেহ তলের মাধ্যমে জাস্ট শোষণ করে নেয়, তেমন কোনো ভূমিকা নেই। আর রস্ট্রেলামগুলো কি করে? এই হেড অঞ্চল মানে রস্ট্রেলাম যেটা তারা হোস্টের দেহে অন্ত্রের মধ্যে একে অ্যাটাচ করে রাখতে বা সংযুক্ত করে রাখতে সহায়তা করে।
দেখো জার্ম লেয়ার স্পেশাল ক্যারেক্টার, স্টার মার্কস মানে স্পেশাল। ওকে, এটা জার্ম লেয়ার, এটা ট্রিপ্লোব্লাস্টিক, এটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী। মাইন্ড ইট, মাথায় রাখবে। এর আগে আমরা পড়েছি সবাই হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, মানে যার দুটি স্তর থাকে, একটা এক্টোডার্ম বাইরে আর ভিতরে এন্ডোডার্ম। বাট ফার্স্ট এই ফাইলাম, প্রথম কোন ফাইলাম যার ক্ষেত্রে ডিপ্লোব্লাস্টিক বা ত্রিস্তর দেখা যায়? প্ল্যাটিহেলমিনথেস। কোশ্চেন ফ্রম নিট। ওকে, তাহলে ডিপ্লোব্লাস্টিক হচ্ছে প্রাণী, এরা মানে তিনটে জার্ম লেয়ার, ভ্রূণের গঠন তিনটে স্তর নিয়ে গঠিত। কি না, একটা হচ্ছে বাইরের দিকে, বাইরে হচ্ছে তোমার এক্টোডার্ম, আচ্ছা ইনার, ভিতরের দিকে এন্ডোডার্ম, মাঝে মাঝে হচ্ছে মেসোডার্ম, আর ভিতরের দিকে এন্ডোডার্ম। ওকে, তাহলে কোশ্চেন আসতে পারে যে প্রথম কোন ফাইলামের মধ্যে মেসোডার্ম দেখা গেছে, দেখা যায়, কি বলবে? যে প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে। দেখো এদের কিন্তু এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ট্রিপ্লোব্লাস্টিক আছে। তাহলে আমরা বলেছিলাম যে সিলম কাকে বলবো? যেখানে এক্টোডার্ম এন্ডোডার্মের মাঝে যে ক্যাভিটি, যে গহ্বর মেসোডার্মে, সেখানে পেরিটোনিয়াম আবরণ দ্বারা আবৃত তরল অংশটাকে আমরা বলছি সিলম, তাই তো? বাট এদের কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক, তিনটে স্তর বর্তমান, একটো, এন্ডো, মেসো। মেসোডার্ম থাকা সত্ত্বেও এদের কিন্তু কোনো রকম সিলম দেখা যায় না, থাকে না। তাহলে কি থাকে? প্যারেনকাইমুলা যে কোষ, সেই প্যারেনকাইমুলা কোষ এই যে মেসোগিলিয়া যে শূন্যস্থান ক্যাভিটি, সেটাকে কভার করে রাখে। তাহলে এদের কিন্তু সিলম দেখা যায় না। বাইরের এক্টোডার্ম মানে দেহ প্রাচীর, আগেই বলেছি কোন কোন পার্ট থেকে জার্ম লেয়ারের ভ্রূণ স্তরের কোন কোন অঙ্গ গঠিত হয়েছে, প্রথম দিন ক্লাসে করেছি। এক্টোডার্ম থেকে কি কি গঠিত হয়েছে, মেসোডার্ম থেকে কোন কোন অংশ গঠিত হয়েছে, এন্ডোডার্ম থেকে দেহের কোন কোন অঙ্গ গঠিত হয়েছে। তাহলে দেহ প্রাচীর বা এক্টোডার্ম এবং পৌষ্টিক নালী বা এন্ডোডার্ম এবং পৌষ্টিক নালী, কারণ তোমরা জানো যে পৌষ্টিক নালী দেহের ভিতরের পার্ট, তো যেটা তৈরি হয়েছে এন্ডোডার্ম থেকে। তো সেই দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর মাঝে সিলম থাকে না, সিলম থাকে না। তাহলে দেখো কোন ফাইলাম যার ট্রিপ্লোব্লাস্টিক মেসোডার্ম থাকা সত্ত্বেও সিলম লক্ষ্য করা যায় না? প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে। ওকে, এর পরবর্তী কি থাকে? প্যারেনকাইমুলা সেলটা এর স্থানটা দখল করে থাকে। নোট ডাউন করবে, স্পেশাল ক্যারেক্টার নোট ডাউন করবে। দেখো এদের বডি ওয়াল, দেহ প্রাচীর কেমন? সিঙ্গেল লেয়ার অফ এপিডার্মিস সেল দেখা যায় এখানে। এখানে হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ এপিডার্মিস সেল দেখা যায়। সো এটা একটা অ্যাডভান্স ক্যারেক্টার, তাই না? আচ্ছা, গ্যাস এক্সচেঞ্জ নেক্সট, বডি ওয়াল হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ দ্য এপিডার্মিস সেল এখানে লক্ষ্য করা যায়। মানে এপিডার্মিস একটা জাস্ট সিঙ্গেল লেয়ার দ্বারা গঠিত। আগেই বলেছিলাম এই যে এই ধরনের সিঙ্গেল লেয়ার দ্বারা গঠিত সিঙ্গেল সেল ইউনিসেলুলার এপিডার্মিস। ওকে, নেক্সট হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ। 9 হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ। দেখো এদের কিন্তু পার্টিকুলার, মানে এরা কলাতন্ত্র অঙ্গ গঠিত হলেও এদের কিন্তু নির্দিষ্ট কোনো রেসপিরেটরি অর্গান নেই। সো এরা কি করে? বডি সারফেস বা দেহতলের মাধ্যমে চেঞ্জ করে। এরা বডি সারফেস বা দেহ তলের দ্বারা কি করে? রেসপিরেশন এরা কমপ্লিট করে। ওকে, দেখো স্পেশাল ক্যারেক্টার, মাইন্ড ইট, মনে রাখবে আসতে পারে। ফ্লেম কোষ, রেচন অঙ্গ, এদের এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। যেগুলো স্টার মার্কস দেবো, ভিভিআই লিখবো, সেগুলো স্পেশাল ক্যারেক্টার। খাতাতে ইচ্ছা করলে এমসিকিউ কোশ্চেন ইজিলি আনসার দেওয়ার জন্য তোমরা নিজেরা শুধুমাত্র স্পেশাল ক্যারেক্টার কটা লিখে রাখতে পারো ওখান থেকে এমসিকিউর জন্য। দেখো এদের প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচন অঙ্গ হচ্ছে কি? ফ্লেম কোষ, ফ্লেম কোষ বা প্রোটোনেফ্রিডিয়া। ফ্লেম কোষ এর আরেকটা নাম হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া, মনে রেখো, বা যেটাকে বলা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া। ফ্লেম কোষ অর প্রোটোনেফ্রিডিয়া, অর আরেকটা নাম আছে এর, সেটা সোলেনোসাইট।
সোলেনোসাইট। তো কোশ্চেন আসতে পারে যে ফ্লেম ঘুরিয়ে এক বলতে পারে যে প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গের নাম কি? প্রাণীদের ফাইলাম প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের রেচনাঙ্গ ফ্লেম কোষ বা বিশেষ কোষ, ফ্লেম কোষ বা প্রোটোনেফ্রিডিয়া বা সোলেনোসাইট, কিংবা বলতে পারে প্রোটোনেফ্রিডিয়া। কোন ফাইলামের অঙ্গরেচনাঙ্গ? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, ট্রিনোফোরা। কি বলবে? প্লাটিহেলমিনথেস। তোমাদের বই জাস্ট এই পয়েন্টটা আছে, এর কোনো কাজ নেই। দেখো এর ফাংশন, এর কাজ হচ্ছে কি, এ কি করে? অসমো রেগুলেশন, অসমো রেগুলেশন এবং এক্সক্রিশন, অসমো রেগুলেশন এবং এক্সক্রিশনে হেল্প করে। হোয়াট ইজ অসমো রেগুলেশন? অসমো রেগুলেশন মানে হচ্ছে তোমার দেহের মধ্যে ওয়াটার, জল প্লাস আয়নস এর ব্যালেন্স করে। মানে দেহের মধ্যে যে আয়নগুলো আছে সেই আয়ন এবং জলের যে সমতা, সেই সমতাটা বজায় রাখে, যাকে বলা হচ্ছে অসমো রেগুলেশন। সেই অসমো রেগুলেশনে হেল্প করে ফ্লেম কোষ বা প্রোটোনেফ্রিডিয়া বা সোলেনোসাইট, এবং এক্সক্রিশনে রেচন বস্তু তৈরিতে সাহায্য করে হচ্ছে ফ্লেম কোষ। ঠিক আছে, তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে, মনে রাখবে ফর নিটের জন্য। কোশ্চেন ফর নিট। প্রথম, কোন বা প্লাটিহেলমিনথেসের দেহে আসতে পারে যে প্লাটিহেলমিনথেসের দেহে এক্সক্রিটরি অর্গান, এক্সক্রিটরি অর্গান কোনটি? কি বলবে? ফ্লেম কোষ বা প্রোটোনেফ্রিডিয়া।